হ্যালো ডিয়ার লার্নার্স ফ্রেন্ডস, আজকে নবম শ্রেণীর ইংলিশ টেক্সটের প্রথম অধ্যায় টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাসের লেখা এই গল্পটি আমরা আলোচনা করব। আমরা মূলত তিনটা ডাইমেনশনকে মাথায় রেখে আমরা এই গল্পটি আলোচনা করব। প্রথমত ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝবো এবং সেগুলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। দ্বিতীয়ত যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড দুর্বল আছে তাদের কথা মাথায় রেখে মূল আলোচনার পাশাপাশি গ্রামেটিক্যাল বেসটাও তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের ভয়েস ন্যারেশন করার সময় কোনো সমস্যা না হয়। তৃতীয়ত ইম্পর্টেন্ট লাইনগুলোর কোশ্চেন অ্যান্সার পার্সপেক্টিভে আলোচনা করব, যাতে কোশ্চেন অ্যান্সার করার সময় তোমরা সহজেই গল্পের সাথে কানেক্ট হতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, গল্পের নাম ইট ইজ এ শর্ট স্টোরি, এটা একটা ছোটো গল্প। মনোজ দাস লিখেছেন দ্য টেলস, অর্থাৎ গল্প বা কাহিনী। ভোলা এই গল্পের প্রধান চরিত্রের নাম। এই গল্পের যে নায়ক তার নাম হচ্ছে ভোলা। গ্রান্ডপা অর্থাৎ গ্র্যান্ডফাদারের একটা শর্ট ফর্ম গ্রান্ডপা। তাহলে গ্রান্ডপা মানে হচ্ছে দাদু, তাহলে গল্পের মানে দাঁড়াচ্ছে ভোলা দাদুর কাহিনী। ভোলা ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি শব্দটাকে, তাহলে ইংলিশে এই শব্দটা দাঁড়ায় ফরগেটফুল মাইন্ডেড পারসন, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি সহজেই সব কিছু ভুলে যান। তারই বৈশিষ্ট্য তার নামের সাথে কতটা মিল আছে তা আমরা কিন্তু গল্পটা পড়লেই বুঝতে পারবো। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা একটু লেখক সম্বন্ধে ওভারভিউ নেব। চলো সেটা নেওয়া যাক। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার, অর্থাৎ তিনি ভারতীয় অ্যাওয়ার্ড পুরস্কার উইনিং বিজেতা বাইলিঙ্গুয়াল রাইটার বলতে দ্বিভাষী লেখক, যিনি দুইটা ভাষায় লেখা লেখেন তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল রাইটার। হু রাইটস, যিনি লিখেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি উড়িয়া ভাষায় এবং ইংরেজিতে তার সাহিত্য লেখাগুলো লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, তিনি লিখেছেন অনেক নোবেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ অর্থাৎ ছোটো গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস অর্থাৎ ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্টোরি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপর তিনি আর্টিকেলস প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধ অর্থাৎ যেগুলো ম্যাগাজিনে নিউজ পেপারে যে লেখাগুলো প্রকাশিত হয় সেইগুলোও তিনি লিখেছেন। আরেকটা কথা, এখানে হ্যাজ আছে এবং হ্যাজের পরে রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন আছে, তো তার মানে বুঝতে হবে তোমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। যদি কোনো সেন্টেন্সে হ্যাজ থাকে এবং হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বুঝে নেবে তোমরা যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এগুলো কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় বিশেষভাবে লাগে। ওকে, এখন দেখো এই গল্পটার সম্বন্ধে একটা ওভারভিউ। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি, অর্থাৎ এই গল্পটা দাসের শর্ট স্টোরি, অর্থাৎ মনোজ দাসের যে ছোটো গল্প সেই ছোটো গল্পের সম্পাদিত সংস্করণ। এর কথা মনে হচ্ছে যে মনোজ দাস গল্পটা যেভাবে যতটুকু লিখেছিলেন ঠিক ততটুকু এই সিলেবাসে ইনক্লুড করা হয়নি। তিনি যতটা লিখেছেন সেগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে এই সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, এটা বলা হয়েছে এডিটেড ভার্সন, মানে সম্পাদিত রূপ বা সম্পাদিত সংস্করণ। দেখো, হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ যে অ্যাডভেঞ্চারগুলো বা যে রোমাঞ্চকর কাহিনীগুলো মজাদার, মজাদার বা হাস্যকর। সিন দেখা গেছে থ্রু দ্য আইজ অফ ইয়ং ম্যান, একজন যুবক লোকের চোখে দেখা। এই যুবক লোকটিকে হু হ্যাড নোন হিম ক্লোজলি, হু বলতে কিন্তু এখানে এই ইয়ং লোকটিকে বোঝানো হয়েছে, যিনি তাকে চিনেন। হিম বলতে এখানে বোঝানো হয়েছে ভোলা দাদুকে, যিনি তাকে চিনেন ক্লোজলি মানে খুব কাছে থেকে। তাহলে দেখো এই গল্পটি বর্ণনা করে ভোলা দাদুর হিলারিয়াস মজাদার রোমাঞ্চকর কাহিনীগুলো, যেগুলো একজন যুবক মানুষের চোখে এর মাধ্যমে দেখা হয়েছে এবং এই যুবক মানুষটা খুব কাছে থেকে মানে ক্লোজলি তাকে চেনেন। ওকে, একটা জিনিস দেখো, হ্যাড আছে এখানে, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পারফেক্ট টেন্সে লেখা আছে। হ্যাড আর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বুঝে নেবে সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। এটাও ওই ভয়েস চেঞ্জের সময় বিশেষ ভালো লাগবে। দেখো, দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ সিম্পলিসিটি সরলতা এবং ফরগেটফুলনেস মানে সহজে ভুলে যায়, ভুলমনা স্বভাব অফ ভোলা গ্র্যান্ডপার ভোলা দাদুর সরলতা এবং ভুলমনা স্বভাব প্রোভাইডস মানে দিয়েছে অ্যান এলিমেন্ট উপাদান অফ হিউমার মানে হাস্যরসের, ওয়ান হুইজ যেটার উপর দ্য স্টোরি হিংস, যেটার উপর গল্পটা রচিত বা যেটার উপর গল্পটা নির্ভর করে আছে। হিংস মানে নির্ভর করে থাকা। তাহলে ভোলা দাদুর সরলতা এবং ভুলমনা স্বভাব এই গল্পটিকে হাস্যরসের উপাদান দিয়েছে এবং এই হাস্যরসের উপাদানের উপরেই এই গল্পটি নির্ভর করে আছে। হিংস অর্থাৎ নির্ভর করে থাকা। ঠিক আছে, তো চলো এবার আমরা মূল টেক্সটে আসি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ মানে ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন্ড অফ আওয়ার ভিলেজ। লিভড মানে বাস করতো, অ্যাট দ্য ওয়েস্টার্ন মানে পশ্চিম, ইন্ড মানে প্রান্ত, অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের, অর্থাৎ একদম লাস্ট পয়েন্টে, পশ্চিম দিকের একদম লাস্ট পয়েন্টে আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে বাস করতো ভোলা দাদু এবং তার স্ত্রী। তাহলে আমরা এই লাইন থেকে আমরা তাদের বাসস্থান সম্বন্ধে একটা ধারণা পেলাম যে তারা কোথায় বাস করে। তারা গ্রামে বাস করে, ঠিক আছে, কিন্তু গ্রামের একদম পশ্চিমের লাস্ট প্রান্তে একদম বাস করে, লাস্ট পয়েন্টে, পশ্চিম দিকে লাস্ট পয়েন্টে বাস করে। এ লার্জ ভোকাল ট্রি, একটা বড় বকুল ট্রি গাছ, ওভার শ্যাডো এট দেয়ার হার্ট,
মানে তাদের কুড়ে ঘরটাকে, হাট বলতে এখানে কুড়ে ঘর, খড়ের ঘরগুলোকে কুড়ে ঘর বলি। তো এই হাটটাকে কুড়ে ঘরটাকে ছায়াময় করে রাখতো, ওভার শ্যাডোয় ছায়াময় করে রাখতো এই একটা বড় বকুল ট্রি। এটা একটা ফুল হয় এই বকুল ট্রিতে। তো ওভার শ্যাডো অর্থাৎ ছায়া করে রাখছিল, মানে এই বকুল ট্রির জন্য তাদের কুড়ে ঘরটাতে সূর্যের আলো পড়তে পারতো না, এত বড়ই ছিল বকুল গাছটা। ইন দ্য বোকাল ট্রি, মানে এই বকুল গাছে লিভড বাস করতো এ স্মল ট্রুপ অফ মানকিস, মানে বানরের একটা ছোট্ট দল, ট্রুপ বলতে এখানে দল, এ স্মল ট্রুপ অফ মানকিস সেখানে বাস করতো। ওকে, ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস, মানে একটা ছোট্ট দল, বানরের একটা ছোট্ট দল সেই বকুল গাছটাতে বাস করতো। ওকে, দেখো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী এটা মনে করতো না। মানে কি, এই যে বোকাল ট্রিতে অর্থাৎ বকুল গাছে বানরের একটা দল থাকতো, সেটা চিৎকার চেঁচামেচি করতো সেগুলো বানরগুলো। তো ভোলা দাদুরা সেটাতে কোনো আপত্তি করতো না, মানে সেটাতে তাদের কোনো অবজেকশন ছিল না, বা সেটা তারা কোনো খারাপভাবে নিত না। আচ্ছা, তাহলে এটা আমরা একটা দেখতে পেলাম, তাদের সরল মাইন্ডের একটা পরিচয় কিন্তু আমরা এখানে একটা পেলাম। আচ্ছা, এবার আসি নেক্সট ফেরাতে। দেখো এখান থেকে তার গল্পের মূল কাহিনী শুরু হবে। অন মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত আলোয়, মানে চাঁদের আলোয় আলোকিত রাতে, উই আর রিটার্নিং, আমরা ফিরছিলাম ফ্রম ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে ফিরছিলাম। দেখো ওয়ার আছে, ওয়ারের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। ওয়ার আছে তার জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে বাক্যটা, যে আমরা অনুষ্ঠান থেকে একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তা ছিল অনেক দীর্ঘ, অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্নও ছিল। আই ওয়াজ রাইডিং, আমি চড়েছিলাম অন দ্য ভিলেজ, রাইডিং মানে কোনো কিছুর উপর চড়ে থাকা, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, মানে গ্রামের চৌকিদারের কাঁধে আমি কাঁধে করে চড়িয়েছিলাম। সাডেনলি হঠাৎ করে ভোলা গ্রান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, সাডেনলি মানে হঠাৎ করে ভোলা গ্রান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, মানে খুব উচ্চ স্বরে চিৎকার করে উঠলো। লাউড ওয়েল বলতে এখানে কান্না করা, হাউমাউ করে কান্না করা, ওয়েল অর্থাৎ হাউমাউ করে কান্না করা। তো হঠাৎ করে ভোলা দাদু উচ্চ স্বরে হাউমাউ করে কেঁদে উঠলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান প্রত্যেকে, ইন আওয়ার পার্টি আমাদের দলের, ওয়াজ সারপ্রাইজড বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, প্রত্যেক বিস্মিত হয়েছিল, কেন হয়েছিল? কারণ ভোলা দাদু হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠেছিল। আচ্ছা, ওই হল্টেড, আমরা থেমে গেলাম। হল্টেড মানে স্টপ হওয়া বা থেমে যাওয়া। তো হল্টেড শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে থেমে যাওয়া। ওকে, আর এটার অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হচ্ছে কন্টিনিউ করা। ওকে, ঠিক আছে। এই সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো তোমাদের মাঝে মাঝে জানতে হবে, কারণ এগুলো ট্রু ফলস এবং এমসিকিউ ইউজ করে তোমাদের কনফিউশন করে দেওয়া হয়। তার জন্য গল্পের কিছু কিছু ওয়ার্ডের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তোমরা জানলে এমসিকিউগুলো এবং ট্রু ফলসগুলো করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ইনকোয়ারি রিভিল্ড মানে অনুসন্ধান করে বা খোঁজ নিয়ে, ইনকোয়ারি মানে অনুসন্ধান করা বা খোঁজ নেওয়া, রিভিল্ড মানে প্রকাশ করা হলো দ্যাট ভোলা গ্রান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, মানে খোঁজ নিয়ে দেখা গেল যে ভোলা গ্রান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন অর্থাৎ তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি আর টাইটলি মানে খুব শক্ত করে, হেল্ড মানে ধরা, অন টু দ্য ফিঙ্গার্স অফ দ্য বয়, টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, মানে তিনি শক্ত করে ওই ছেলেটির দুটো আঙ্গুল ধরেছিলেন। ওকে, হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতেই পারেনি, রিয়ালাইজ মানে বুঝতে পারা, হোয়েন দোজ ফিঙ্গার্স ওই আঙ্গুলগুলো, দোজ ফিঙ্গার দেখো এটা প্লুরাল ফর্মে লেখা আছে, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট মানে কখন ওই আঙ্গুলগুলো ফসকে গিয়েছিলো, স্লিপড আউট মানে খুলে যাওয়া বা ফসকে যাওয়া। ওকে, তাহলে স্লিপড আউট মানে খুলে যাওয়া বা ফসকে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, কিন্তু ভোলা গ্র্যান্ডপা তো বুঝতেই পারেনি, তিনি আগে যেমনভাবে চলছিলেন তিনি চলতেই আছেন। ওয়াজ কন্টিনিউইং এটাও দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, ওয়াজ আছে তারপরে ভার্বের সাথে আইন যুক্ত আছে, মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। তো ভোলা গ্র্যান্ডপা আগের মতোই তিনি বরাবরই চলতেই ছিলেন, অর্থাৎ তিনি বুঝতে পারেনি যে আমার হাত থেকে তার ছেলের আঙ্গুল, তার তার নাতির আঙ্গুল ফসকে গিয়েছে। দেন সামন অ্যাক্সড, কিন্তু কেউ একজন জিজ্ঞেস করলো ভোলা গ্রান্ডপাকে বা ভোলা দাদুকে জিজ্ঞেস করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, মানে তার আঙ্গুলের যেভাবে তিনি ধরেছেন, কিন্তু আসলে তো তার আঙ্গুল খসে গেছে, কিন্তু তার আঙ্গুলের ওই মুখটা তো, আঙ্গুলের ওই মুখটা ওই রকমই ছিল, কোনো কিছু একটা ধরার মতো। তো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সেই মুখটা থেকে কেউ তাকে জিজ্ঞেস করলো যে তিনি কী ধরেছিলেন, গ্রিপিং অর্থাৎ ধরে রাখা, এটাও দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ তারপর ভার্বের সাথে আইনযুক্ত আছে। হি রিমেম্বার্ড, তিনি মনে করলেন, রিমেম্বার মানে স্মরণ করা, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তিনি তার নাতির কথা মনে করলেন, অর্থাৎ তার নাতির কথা মনে পড়ে গেল। লেট আউট এ লাউড ওয়েল, এবং এবং তারপরে কী করেন, চড়ে কান্না করে, উচ্চ স্বরে কান্না করে শব্দ করলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ভোলা দাদু লেট আউটে লাউড ওয়েল, হোয়াই ডিড হি লেট আউট এ লাউড ওয়েল, কারণটা হচ্ছে সে তার
নাতিকে হারিয়ে ফেলেছিল, হি লস্ট হিজ গ্র্যান্ডসন। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন যেটা হয় হতে পারে যে কখন হারিয়েছিল, অনুষ্ঠান থেকে ফিরে আসার সময়। এবং কেন সবাই সারপ্রাইজ হয়ে গেছিলো অনুষ্ঠান থেকে ফিরে আসার সময়, কারণ ভোলা দাদুর এই চিৎকার শুনে সবাই সারপ্রাইজ হয়েছিল। আর চিৎকারের কারণ কী ছিল? কারণ ছিল সে তার নাতিকে হারিয়েছিল। ওকে, এবং দেখো নেক্সট, মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান। দেখো ওই অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় সাথে তার বাবাও ছিলেন। মাই ফাদার মানে আমার বাবা, কতকের বাবা, চুজ বাছাই করলেন, টু শার্প আইড মানে তীক্ষ্ণ দৃষ্টির লোক, ফ্রম আওয়ার পার্টি আমাদের এই দল থেকেই, টু গো ব্যাক ফিরে যেতে, উইথ ভোলার সাথে, ভোলা দাদু, ভোলা গ্র্যান্ডপা, টু দ্য ফেস্টিভ্যাল। মানে আমার বাবা দুজন খুব তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক শনাক্ত করলেন এবং তাদেরকে ভোলা দাদুর সাথে আবার ফেস্টিভ্যালে অর্থাৎ অনুষ্ঠানে পাঠালেন খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। বিফোর লং, এই বিফোর লং শব্দ আমাদের মনে রাখতে হবে, এটা মানেটা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। বিফোর লং শব্দের মানে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। তাহলে গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গেল বিফোর লং কিছুক্ষণের মধ্যেই। তাহলে দেখো ওয়াজ আছে এখানে, ওয়াজের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পেসিভ ভয়েসে লেখা আছে। যদি ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে হয় কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ওয়াজের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে তোমাদের বুঝতে হবে সেন্টেন্সটা পেসিভ ভয়েসে লেখা আছে। তো এই সেন্টেন্সটা পেসিভ ভয়েসে লেখা আছে। ওকে, তো তারপরে দেখো হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার মানে সে নিয়েছিল একটা কোজি, কোজি মানে আনন্দদায়ক, শেল্টার মানে আশ্রয়, আন্ডার অর্থাৎ নিচে, এ কাউজ ভ্যালি মানে একটা গরুর পেটের নিচে। তাহলে সে অর্থাৎ তার নাতি আশ্রয় নিয়েছিল, একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে। ওকে, তাহলে সে কোথায় আশ্রয় নিয়েছিল এবং তার আশ্রয় জায়গাটা কেমন ছিল? তার আশ্রয় জায়গাটা কোজি অর্থাৎ আরামদায়ক ছিল। এটা সমার্থক শব্দ হচ্ছে কমফোর্টেবল, ঠিক আছে, আর বিপরীত শব্দ হচ্ছে ডিসকমফোর্ট। তো কোজির জায়গায় যদি কমফোর্টেবল শব্দ ইউজ করে ট্রু বলতে জায়গায়, তাহলে তোমাদের বুঝতে হবে কিন্তু এটা ট্রু। এবং কোজির জায়গায় যদি ডিসকমফোর্ট শব্দটা ইউজ করে তাহলে তোমাদের বুঝতে হবে এটা ফলস। ওকে, আচ্ছা, আন্ডার কাউজ বেলি কোথায়? যে একটা গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছিল। ওকে, এখান থেকে এই দুটো ডাইমেনশন তোমরা কভার করবে যে আশ্রয়স্থানটা তার কেমন ছিল, কোজি ছিল, এবং সে কোথায় আশ্রয় নিয়েছিল, কাউজ বেলি। আচ্ছা, এবার দেখো আই রিমেম্বার অ্যাবাউট ফানি ইনসিডেন্ট। আই বলতে এখানে কিন্তু কথক বা ন্যারেটরের কথা বলা হয়েছে। আই রিমেম্বার মানে আমার মনে আছে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট অন্য আরেকটা ফানি অর্থাৎ মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার আমার বাবা দ্বারা বর্ণিত, অর্থাৎ তিনি তার বাবার মুখ থেকে শুনেছেন ভোলা দাদুর সম্পর্কে আরও কিছু মজার ঘটনা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল রেইনি অর্থাৎ বর্ষা বা বৃষ্টির দিনের আফটারনুন মানে বিকেলবেলা। তাদের গল্পটা কিন্তু শুরু হলো, অর্থাৎ তিনি যে গল্পটা শুনেছেন মজার ঘটনাটা ভোলা দাদুর সম্পর্কে সেটা কিন্তু এখন লেখক বলতেছেন। তার প্রথম লাইন এই গল্পটা তিনি এখন বলতেছেন সেটা প্রথম লাইন ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, সেই সময়টা ছিল বৃষ্টির দিনের বিকাল। তাহলে ইট হ্যাড বিন, দেখো এটা কোন টেন্সে লেখা আছে? হ্যাড আছে, হ্যাডের সাথে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম আছে, এই যে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। যদি হ্যাড থাকে এবং হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। ওকে, ভোলা গান মানে ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে খুব উত্তেজিত হয়ে, তার খুব আনন্দ সহকারে, টোল্ড মাই ফাদার আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের, এখানে হিজ ফ্রেন্ড বলতে কতকের বন্ধু না, তার বাবার বন্ধু। ওকে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছেন এক দল, গ্যাং বলতে দল, পাইরেটস মানে জলদস্যু, অর্থাৎ যারা জাহাজে ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলা হয়। তো তিনি একদল জলদস্যু দেখেছেন, হি হ্যাড সিন, দে আর বারিং তারা পুঁতে রেখেছিল, বাড়ি মানে পুঁতে রাখা, এই লার্জ বাগ একটা বড় বাক্স, আন্ডার নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে বালি, তার বড় বড় বালির ঢিপি, সেগুলোকে বলে স্যান্ড ডিউন্স, ওয়ান দ্য শিশোর সমুদ্র সৈকত বা সমুদ্র তট, বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের। তো আমাদের গ্রামে সমুদ্র তীরের যে বালিয়াড়িগুলো ছিল সেই বালিয়াড়িগুলোর মধ্যে অনেকগুলো বালিয়াড়ি ছিল, সেইগুলোর মধ্যে একটার নিচে তারা একটা বড় বাক্স পুঁতে রেখেছিল। অ্যাডন্স তৎক্ষণাৎ ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা শুরু করেছিল লুকিং খোঁজা ফর দ্য হিডেন ট্রেজার, অর্থাৎ এই গুপ্তধনটাকে খোঁজা শুরু করেছিল। গুপ্তধন কোনটা? যে এই লাক্স বাক্সটা আসছে গুপ্তধন, যেটা পুঁতে রেখেছিল, কে পুঁতে রেখেছিল? পাইরেটসরা, জলদস্যুরা পুঁতে রেখেছিল। কোথায় পুঁতে রেখেছিল? সমুদ্র সৈকতে বা সমুদ্র তটের যে সব বালিগুলো থাকে সেগুলো একটা বালির নিচে পুঁতে রেখেছিল। ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে কি অনেকগুলো বালির মধ্যে একটা বালিতে, সবগুলো বালিতে নয়, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে অনেকগুলো বালির মধ্যে একটা বালিতে। ওকে, আচ্ছা, ইভিনিং পাস্ট সন্ধ্যা পার হয়ে গেল, টু নাইট সন্ধ্যা পার হয়ে রাত নেমে এলো, মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো নেমে এলো। তার মানে দেখো তারা খোঁজা শুরু করেছে সেই সন্ধ্যার আগের থেকে, অর্থাৎ বিকেল থেকে খোঁজা শুরু করেছে, সেই সন্ধ্যা পার হয়ে গেলো, তারপর রাত নেমে এলো, তাদের খোঁজা কিন্তু চলছেই, ওই গুপ্তধনটাকে খোঁজা চলছেই। এই প্যাক অফ জ্যাকালস অর্থাৎ শিয়ালের একটা দল, ফায়ার হাউলিং চিৎকার করছিল, ইট ওয়াজ পাস্ট মিড নাইট
মানে কি মধ্যরাতও পার হয়ে গেলো। তাহলে তাদের খোঁজা বিকালে শুরু হয়েছিল, সেখান থেকে ইভিনিং চলে গেলো, সন্ধ্যা হয়ে গেলো, তারপরে রাত নেমে আসলো, মিড নাইট, এবং সেটা মিড নাইটও এখন পার হয়ে গেলো। তাদের খুঁজতেই আছে, এত লং টাইম তারা খুঁজতেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ের মধ্যে ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার। এর মধ্যে স্বীকার করে নিল, কনফেস মানে স্বীকার করে নেওয়া, তাহলে অপোজিট ওয়ার্ড হচ্ছে বা বিপরীত শব্দ হচ্ছে ডিনাই, মানে অস্বীকার করা। দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়াল, কোনো আসল গুপ্তধন নেই, এটা তিনি স্বীকার করে নিলেন। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইজ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তিনি দেখেছিলেন তার দিবা স্বপ্নে। মিড ডে ন্যাপ মানে দিবা স্বপ্ন, দুপুরে খাওয়া দাওয়ার পরে মানুষ অল্প কিছুক্ষণের জন্য যে ঘুম যায় সেটাকে বলা হয় মিড ডে ন্যাপ। সেই মিড ডে ন্যাপে ভোলা দাদু স্বপ্ন দেখেছিলেন এই জলদস্যুদের, এবং সেই স্বপ্ন দেখা ঘটনাটাই তিনি তাদেরকে বলেন, এবং এমনভাবে বলেন যেন সেটা তিনি সত্যি সত্যি দেখেছেন। পরে তার হঠাৎ করে মনে হয় যে না, এটা সত্যি না, এটা আমি স্বপ্ন দেখেছি। তো সেটা আবার কতকের বাবাকে এবং ওই লোকগুলোকে বলে, তখন তারা বুঝতে পারে যে এটা স্বপ্নে দেখা একটা ঘটনা। দেখো, যে অংশটি আলোচনা করা হলো সেই অংশটি থেকে কিছু কোশ্চেন এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। আশা করি তোমরা যদি গল্পটা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এগুলো সলভ করতে পারবে। তারপর যদি কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে তোমরা জানাতে পারো। আর গল্পটা আলোচনার মধ্যেও যদি কোনো রকম ডাউট থাকে সেটাও জানাতে পারো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড if you have any doubt, please feel free to share it with me. I am ready to help you to answer your doubts, and with best regards to you from GSA2 channel. Thank you.